বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না, ভাড়াটিয়া যায়। কেন পালালেন? আমরাও তো বলি নাই পালাতে। চাকরি কেড়ে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে। সমস্ত অপকর্মের বিচার আমরা চাই। স্বৈরাচারী সরকার মানুষের প্রতিবাদের প্রতি সম্মান না দেখিয়ে মানুষের টাকায় কেনা গুলি এবং অস্ত্র তাদের বুকে তাক করে দিয়েছিল। আমরা আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি। মওলার দরবারে দোয়া করি রাব্বুল আলামিন তাদেরকেও যেন শহীদ হিসাবে কবুল করেন। আমাদের গর্বের সেনাবাহিনীকে এই সরকার ঠান্ডা মাথায় খুন করেছে। আপনারা জানেন ক্ষমতায় বসেছে তারা 2009 সালের 10 জানুয়ারি, আর পরের মাসেই 25 এবং 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাদের পরিবারের সদস্যদেরকে বেইজ্জত করা হয়েছিল, তাদের কাউকে কাউকে হত্যা করা হয়েছিল। কিন্তু সেই হত্যার রহস্য এতদিন আবিষ্কার হয়নি। এখন নতুন বাংলাদেশে আওয়াজ উঠেছে, সেই হত্যার নায়কদেরকে নায়িকাদেরকে ধরতে হবে, ওদেরকে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সুরক্ষার জন্য এর কোনো বিকল্প আমরা দেখছি না। অবশ্যই তার বিচার হতে হবে। জামাত নেতাদের অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এদেশের যে কয়টি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সব হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। যাদেরকে পঙ্গু করা হয়েছে, আহত করা হয়েছে, চাকরি কেড়ে নেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, বন্দি করা হয়েছে, গুম করা হয়েছে, আয়নাঘরে রাখা হয়েছে, সমস্ত অপকর্মের বিচার আমরা চাই। এই বাংলার মাটিতে এদের বিচার করতে হবে। এরা বলতো বাংলাদেশে এখন অনাবিল শান্তি বিরাজ করছে। আমি তাদের আমলেও চিৎকার দিয়ে বলছি, হ্যাঁ, তোমাদের এই শান্তি হলো কবরস্থানের শান্তি। কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না, তাই সেখানে হাসি কান্না শোনা যায় না। আজকে বাংলাদেশকে তোমরা কবরস্থানে পরিণত করেছো। মানুষের মুখের বাসা তোমরা কেড়ে নিয়েছো। অদেখা তালা তোমরা মানুষের ঠোঁটে ঝুলিয়ে দিয়েছো। এই জন্য মানুষ হাসতেও পারে না, কাঁদতেও পারে না। এমন একটা অবস্থায় তারা বাংলাদেশকে নিয়ে গিয়েছিল। আমার বন্ধু বলে গিয়েছেন তারা এদেশের জনগণের শাসন কায়েম করেনি, একটি গোষ্ঠী নয় একটা পরিবারকে এই জাতির গাড়ে চাপিয়ে দিয়েছিল। এই পরিবারের হাব ভাব এমন ছিল তারা এই জাতির মালিক, আমরা বাকি 18 কোটি মানুষ ভাড়াটিয়া। বাড়ির যিনি মালিক তিনি বাড়ি ফেলে কোথাও পালায় যান না। ঘর ছেড়ে কে যায়? ভাড়াটিয়া যায়। তারা বলতেন আমরা এই দেশ ছেড়ে পালাবো না, আমরা অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের পুতি। তো কোথায় গেলেন? কেন পালালেন? আমরাও তো বলি নাই পালাতে। আমরা তো বলেছিলাম থাকেন এবং দেখেন কি কাজ করেছেন, তার পরিণতিটা ভোগ করেন। চলে গেলেন, দলের লোকদেরকেও দুটো কথা বলে গেলেন না, এদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি চলে গেলেন। জনগণের খবর তো আপনি ভুলেই গেছেন বহু আগে, কারণ জনগণ আপনাদেরকে নির্বাচিত করে নাই। 14 সালের নির্বাচনে 154 জন বিনা ভোটে পাস, 18 সালের নির্বাচনে রাতের বেলা খালাস, আর 24 সালের নির্বাচনে আমি আর ডামি। এই অবস্থায় নির্বাচন করেছে আওয়ামী লীগ। দলীয় প্রার্থী দিয়েছে দলের নামে, আর দলের লোকদেরকে বানিয়েছে স্বতন্ত্র প্রার্থী, ডামি প্রার্থী। এইভাবে তারা নির্বাচনকে তামসার বস্তুতে পরিণত করেছিল। আমাদের দেশে যে সমস্ত যুবক যুবতীর বয়স হয়েছে 28 থেকে 30 বছর, তারা তিনটি নির্বাচন পেয়েছিল উপযুক্ত বয়সে, কিন্তু একটি ভোট দিতে পারে নাই। আর যারা বয়স্ক ছিলেন তারা জীবনে কখনো ভোট দিতে পারলেও এই সময় ভোট দিতে পারেন নাই। এমনকি মনের দুঃখে ভোটের এই করা দেখে আওয়ামী লীগের লোকেরাও ভোট দিতে যায় নাই। তারাও তাদেরকে ঘৃণা করেছে। আওয়ামী লীগের ওই সমস্ত দুর্বৃত্তদের কথা আমি বলছি না, যারা মানুষকে জুলুম করেছে, মানুষের উপর জুলুম করে কষ্ট দিয়েছে, আমি তাদের কথা বলছি না। তাদেরও নিরীহ কিছু সমর্থক থাকতে পারে, আমি ওদের কথা বলছি। 2014 সালের নির্বাচনে 147টি সেন্টারে একটা মানুষও ভোট দিতে যায়নি।
18 সালের নির্বাচনে অনুরূপ একই দৃশ্য দেখা গেছে। ছাগল কুকুরকে বুট সেন্টারের সামনে নির্বিঘ্নে প্রশান্তির সাথে ঘুমাতে দেখা গেছে, সেখানে মানুষ যায়নি। প্রিয় দেশবাসী, তারা অনেকের বিচার করেছেন দুর্নীতির অভিযোগে, অনেকে জেলে রেখেছেন, কষ্ট দিয়েছেন দুর্নীতির অভিযোগে। হ্যাঁ, আমরাও চাই দুর্নীতি যেই করুক তার বিচার হওয়া উচিত। এখন যেগুলা বের হচ্ছে মহা দুর্নীতির খবর আসছে, বাংলাদেশের জনগণের কপাল কিসমত পকেট কেটে 26 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। এটা শুধু বিদেশে পাচার, দেশে আরো কত লক্ষ কোটি টাকা তাদের দখলে আছে। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করলে সবকিছু বের হবে ইনশাআল্লাহ। এখন খবর এসেছে প্রধানমন্ত্রী নিজে স্বয়ং, তার বোন এবং তার ভাগ্নে, 3 জনে মিলে এক রূপপুর প্রকল্প থেকে তারা 57,000 কোটি টাকা চুরি করেছে। এই ধরনের টাকাগুলা অনাবিল বের হয়ে গেছে দেশের বুক থেকে। আপনারা বলেছেন পাইকগাছার উন্নয়ন হয়নি, হবে কেমনে? টাকা যে সব চুরি হয়ে গেছে, ব্যাংকগুলা সব ফুকলা হয়ে গেছে, সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি মাটির সাথে বসে যাচ্ছে, শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে, মালিকরা পুঁজি হারিয়ে হাহাকার করছে, চতুর্দিকে উন্নয়নের জোয়ার তাদের আমলে শুরু হয়েছে। বলে যে উন্নয়নের রাজপথে মহাসড়কে এনে তুলে দিয়েছে দেশকে, বিশ্বে নাকি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। হ্যাঁ, ঠিকই বলেছে, উন্নয়নটা তাদের কপালে হয়েছে, জনগণের নয়। সম্মানিত ভাই ও বোনেরা, মানুষ তার বুকের টুকরা, কলিজার টুকরা মেয়েকে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি দিত, দুরু দুরু করে বুক কাঁপত। কেন কাঁপত সবাই জানেন তো? আমি আর সেটা বলতে যাচ্ছি না। এই সরকারের পার্টনার ছিলেন হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি 13 সালে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, দেশের অবস্থা এমন, ঘরে থাকলে খুম, বাইরে গেলে গুম। সরকারের অংশ হয়ে তিনি সেদিন এটা বলেছিলেন। এটা ছিল বাস্তব চিত্র বাংলাদেশের। সারা বাংলাদেশে ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ, লাশে লাশে ভরে গেছে পুরা বাংলাদেশ। এখানে আপনারা কিছু গোলাপ ফুল, তাজা গোলাপ ফুল রেখেছেন। এই গোলাপগুলো আজকে চিৎকার দিয়ে বলছে আমি শহীদদের রক্ত। সম্মানিত ভাই ও বোনেরা, তারা কি করে নাই বাংলাদেশে? পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চাই অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। এই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, দিলেন তো অনেক, এখন কি চাইবেন কিছু? তিনি উত্তর দিলেন, আমি ছোট লোক নেই যে চাইব। বারে বাহ, কত বড় বড় লোক! দেশের সব কিছু খুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক নন। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। আর এই জাতির গলায় শৃঙ্খল পরানো যাবে না ইনশাআল্লাহ। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। বাংলাদেশকে, বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন। ভারত থেকে চোখ রাঙ্গাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না। বাংলাদেশের মানুষ এখন চোখে চোখ রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে। যে দেশের মানুষ বুক খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে পারে গুলি কর, সেই দেশের মানুষকে আর ভয় দেখাবেন না। আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। এই জাতিকে কেউ ভয় দেখাবেন না। এই দেশে 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ সৈনিক নয়, এই দেশে 10 কোটি যোদ্ধা আছে।
অতএব আমরা অনুরোধ করব, আমরাও শান্তিতে থাকি, সবাই শান্তিতে থাকুক। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না, আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না। শেখ হাসিনা চলে গিয়েছে, আশ্রয় নিয়েছেন ভারতে। ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে, সেই বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত। কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন? অশান্তি সৃষ্টি করবেন না। মাঝখানে অনেক কাণ্ড ঘটানো হয়েছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তাআলার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে। কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্র থেমে নাই। কিন্তু আল্লাহ তাআলা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওমাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যারা ষড়যন্ত্র করে তাদের জানা রাখা উচিত আল্লাহ প্রচন্ড কৌশলী, এবং আল্লাহর কৌশলের কাছে সব কিছু চুরমার হয়ে যাবে, কিছুই ঠিকবে না, তছনছ হয়ে যাবে সব কিছু। এদেশের মানুষ আল্লাহর উপর আস্থা রাখে। তারা 53টি বৎসর জাতিকে বিভক্ত করেছে, মাইনরিটি মেজরিটি, স্বাধীনতার পক্ষে বিপক্ষে। একটা জাতিকে যদি দমায়ে রাখতে হয়, ধ্বংস করতে হয়, পদাবনত করতে হয়, তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয়। সেই কাজে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে অন্যরা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, বাংলাদেশে যারাই বসবাস করে, সে কোন ধর্মের এটা বড় কথা নয়, সে এই দেশের গর্বিত নাগরিক।